কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আবারও চলে আসলাম নতুন একটি টপিক নিয়ে, খুবই চমৎকার একটি টপিক এবং খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিক। আজকে যেটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং বেসিক না জানলে এই টপিকটা খুব আমরা ভালোভাবে বুঝতে পারবো না। যেই টপিকটার নাম হলো ডিএনএ রেপ্লিকেশন। এটা অসম্ভব ইম্পর্ট্যান্ট একটা টপিক। আমরা বুঝবো ডিএনএ রেপ্লিকেশন কিভাবে হয়। ডিএনএ রেপ্লিকেশন মূলত আর কিছু নয়, প্রতিলিপিকরণ। মানে একটি ডিএনএ সম্পূর্ণ দুই ভাগে আলাদা হয়ে যায়। সেই ডিএনএ আলাদা হয়ে যে নতুন দুটি স্ট্র্যান্ড তৈরি হয়, সেই স্ট্র্যান্ডের ঠিক অনুরূপ দুটি সূত্র তৈরি হয়, যাকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন। এই রেপ্লিকেশন পড়ার সময় আমরা দেখব যে পর্যায়ে আলোচনা করব আমরা কি কি এনজাইম ব্যবহৃত হয়েছে, ওই এনজাইমেরগুলোর কাজগুলো কি, কোন দিকে কিভাবে নিউক্লিওটাইড যুক্ত হয়েছে এবং সেটার অনুক্রম দুই ক্ষেত্রে দুই রকম, একটা সূত্রের ক্ষেত্রে একরকম আর একটা সূত্রের ক্ষেত্রে ঠিক আরেক রকম। আমরা সেই জিনিসগুলো খুব ভালো করে লক্ষ্য করব। আমরা জিনিসগুলো ভালো করে যদি বুঝতে না পারি তাহলে আমরা এই ডিএনএ অ্যাপ্লিকেশনটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবো না। ঠিক আছে, চলো আমরা চলে যাই। আজকে যে টপিক সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ। ডিএনএতে দুটি তন্ত্রী রয়েছে যাদের ইংরেজিতে বলা হয় ট্রেন্ড। এখানে দেখো উপরে একটা তন্ত্রী বা ট্রেন্ড রয়েছে আর নিচে আরেকটা ট্রেন্ড বা তন্ত্রী রয়েছে। উপরে ট্রেন্ড এর একদিকে হলো 5 প্রাইম প্রান্ত আর অন্যদিকে হলো 3 প্রাইম প্রান্ত, আর নিচের ট্রেন্ডটা ঠিক তার বিপরীত হয়ে যাবে। নিচের ট্রেন্ডটা দেখো, ঠিক উপরে যেদিকে 3 প্রাইম নিচে সেদিকে 5 প্রাইম, এবং উপরে যেদিকে 5 প্রাইম নিচে সেদিকে 3 প্রাইম হবে, অর্থাৎ উল্টো হয়ে যাবে। এখন ডিএনএর প্রতিলিপিকরণ শুরু হবে। ডিএনএর প্রতিলিপিকরণের সময় কতগুলো উৎসেচক কাজে লাগে। প্রথমে দেখো একটা উৎসেচক আসবে যার নাম হলো হেলিকেজ। এই হেলিকেজ কি করে? ডিএনএ এর যে চেইন দুটো, ওই চেইন দুটোকে আলাদা করে দেয়। দেখো হেলিকেজ এনজাইমটা হাইড্রোজেন বন্ডগুলোকে ভেঙে দিচ্ছে এবং চেইন দুটোকে আলাদা করে দিচ্ছে, যার ফলে চেইন দুটো সম্পূর্ণ রকম আলাদা হয়ে যায়। তাদের মধ্যে আর কোনো রকম হাইড্রোজেন বন্ধন তৈরি হতে পারে না। এই যে ওয়াইয়ের মতো একটি ফাঁক হয়ে গেল, এই ফাঁককে বলা হয় রেপ্লিকেশন ফোর্ক। দেখো হেলিকেজ এনজাইম হাইড্রোজেন বন্ধন ভেঙে দিচ্ছে এবং রেপ্লিকেশন ফোর্ক ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। এরপর প্রতিটি চেইনকে ছাঁচ বা ট্যাবলেট হিসেবে ব্যবহার করবে। প্রতিটি চেইনকে ছাঁচ হিসেবে ব্যবহার করে নতুন একটি তন্ত্রী তৈরি হবে। দেখো উপরের দিকে ডান দিকে হচ্ছে 3 প্রাইম প্রান্ত, ওই 3 প্রাইম প্রান্ত থেকে শুরু হবে নতুন একটা তন্ত্রী তৈরি। প্রথমে আসে একটা এনজাইম প্রাইমেস। প্রাইমেস এনজাইম কি করবে? ছোট একটা আরএনএ খণ্ড তৈরি করবে। উপরের তন্ত্রীর গায়ে একটি আরএনএ এর খণ্ড তৈরি করবে। দেখো কয়েকটা নিউক্লিওটাইড চলে এলো এবং একটা ছোট আরএনএ এর খণ্ড তৈরি হলো। আরএনএ এর স্ট্র্যান্ডের একটি টুকরো তৈরি হলো, ওই আরএনএ এর চেইনটাকে বলা হয় প্রাইমার। এরপর যে একটা ছোট টুকরো তৈরি হলো, ওই প্রাইমার এর পর থেকেই শুরু করবে ডিএনএ তন্ত্রী তৈরির কার্যক্রম। নতুন যে চেনটা সেটা কিন্তু শুরু হবে আবার 5 প্রাইম প্রান্ত থেকে এবং শেষ হবে 3 প্রাইম প্রান্তের দিকে। চেনটা দেখো, নতুন সূত্রের যেদিকে 3 প্রাইম প্রান্ত, টেমপ্লেটের কিন্তু সেদিকে হবে 5 প্রাইম প্রান্ত। দেখো একটা নতুন সূত্র তৈরি হচ্ছে। আরএনএ প্রাইমারের পর থেকেই এই নতুন স্ট্রেন তৈরি শুরু হয়। তার জন্য একটা এনজাইম লাগছে যার নাম হলো ডিএনএ পলিমারেজ 3। এখন দেখো নিউক্লিওটাইডগুলো এসছে, টেমপ্লেটের অনুরূপ নিউক্লিওটাইড এসে পরপর যুক্ত হবে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। এই টেমপ্লেট গঠন শুরু হয় 5 প্রাইম প্রান্ত থেকে এবং শেষ হবে 3 প্রাইম প্রান্ত থেকে। টেমপ্লেটে যদি অ্যাডেনিন থাকে তাহলে নিচে হবে থাইমিন, এবং গুয়ানিন থাকলে উপরে থাকলে তাহলে হবে সাইটোসিন। এভাবে ঠিক
এভাবে ঠিক নতুন স্ট্র্যান্ড তৈরি হয় নিউক্লিওটাইডগুলো এক একটার সাথে একটা যুক্ত হওয়ার পর। আবার একটু দেখো 5 প্রাইম প্রান্ত থেকে টি প্রাইম প্রান্তের দিকে নিউক্লিওটাইড টেমপ্লেটের ঠিক অনুরূপ নিউক্লিওটাইডগুলো যুক্ত করে শক্তি নিয়ে যুক্ত করে 3 প্রাইম প্রান্তের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক অন্যদিকে হেলিকেজ এনজাইম কী করে, হেলিকেজ এনজাইম হাইড্রোজেন বন্ধুগুলো ভেঙে দিয়ে এগিয়ে যাচ্ছে অন্যদিকে এবং কি নিউক্লিওটাইড যুক্ত করে 5 থেকে 3 প্রাইমের দিকে এগিয়ে যাচ্ছে, যাকে বলা হয় লিডিং স্ট্র্যান্ড। আর অন্যদিকে যেটা ফাঁক হয়ে থাকার যে অংশটা ছিল অন্যদিকে আরেকটা আলাদা হয়ে গেছে, তাকে বলা হচ্ছে কি ল্যাগিং স্ট্র্যান্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা স্ট্র্যান্ড হচ্ছে লিডিং স্ট্র্যান্ড, যেটা মূলত 5 থেকে 3 প্রাইমের দিকে এগিয়ে যায়। আরেকটা অন্যদিকে যেটা ফাঁক হয়ে যায়, যে হেলিকেজ এনজাইম ভেঙে একটা উপরের দিকে একটা নিচের দিকে যেটা চলে আসে, সেখানের মধ্যে তোমার যে প্রতিলিপনটা হয় একটু অন্য রকমের। কীরকম, এখান থেকে ওখানের প্রতিলিপন তৈরি হয়ে হচ্ছে 5 to 3 প্রাইমের দিকে, কিন্তু এখানে হবে, এখানে তোমার আমরা দেখতে পাচ্ছি একটা ওকাজাকি ফ্র্যাগমেন্ট দেখতে পাচ্ছি। ওকাজাকি ফ্র্যাগমেন্টের এখানে এই খণ্ডে মানে নিচের দিকের খণ্ডের মধ্যে এখানে খণ্ড খণ্ড কি তৈরি হয়, প্রাইমার তৈরি হয়। কি তৈরি হয়, প্রাইমার, মানে আরএনএ প্রাইমার তৈরি হয়। প্রাইমেস এনজাইম এসে এখানে আরএনএ প্রাইমার তৈরি করে খণ্ড খণ্ড অংশে। কিন্তু উপরের দিকে এই প্রাইমার তৈরি হয় শুধুমাত্র একটি শুধুমাত্র 5 প্রাইম প্রান্তেই একটি খণ্ড মানে প্রাইমার তৈরি হয়, আরএনএ প্রাইমার। কিন্তু এই নিচের খণ্ডের মধ্যে এক বা একাধিক প্রাইমেস এনজাইমের মাধ্যমে আরএনএ প্রাইমার তৈরি হয়। এবং ঠিক বিপরীত দিক থেকে 5 to 3 নয়, 3 to 5 দিকে অনুরূপ নিউক্লিওটাইডগুলো লাগিয়ে আস্তে আস্তে অগ্রসর হয় 3 প্রাইমের দিকে। আবার বলছি জিনিসটা, উপরের খণ্ডের মধ্যে আরএনএ প্রাইমার আছে শুধু একটি, এবং সেটা পরস্পর নিউক্লিওটাইডগুলোকে লাগিয়ে যাবে 5 থেকে 3 প্রাইমের দিকে। কিন্তু নিচের খণ্ডের মধ্যে দেখো আরেকটি, এই যে তো প্রাইমেস এনজাইম এসে আরেকটি আরএনএ প্রাইমার খণ্ড তৈরি করছে। দেখো প্রথমে একটি তৈরি করেছে, কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম, আবার আরেকটি আরএনএ খণ্ড তৈরি করেছে, এবং সেখানে পরবর্তীতে আরএনএ খণ্ডের ওই কোন দিকে 3 to 5 দিকে দেখো নিউক্লিওটাইড ডিএনএ পলিমারেজ এনজাইমের সহায়তায় অপর অনুরূপ নিউক্লিওটাইডগুলো লাগিয়ে 5 থেকে 3 প্রাইমের দিকে এগিয়ে যাচ্ছে। এভাবে খণ্ডে খণ্ডে আরএনএ তো স্ট্র্যান্ড তৈরি হয় বিদায় এই খণ্ডকে বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড। এখন দেখো ওই এবং খণ্ডগুলোকে বলা হয় ওকাজাকি ফ্র্যাগমেন্ট। এখন দেখো আরেকটি এনজাইম এক্সোনিউক্লিয়াস নামক এনজাইম এসে প্রথমে যে প্রাইমারগুলো খণ্ড খণ্ড এক বা একাধিক স্থানে যে প্রাইমারগুলো গঠন করেছিল প্রাইমেস এনজাইমের সহায়তায়, সেই প্রাইমারগুলোকে ভেঙে দিবে, প্রতিটা প্রাইমারগুলোকে ভেঙে দিয়ে সেখানে আবার অনুরূপ নিউক্লিওটাইড বিশিষ্ট পরিপূরক তৈরি হবে ডিএনএ পলিমারেজ এনজাইমের সহায়তায়। কথাটা আশা করি বুঝতে পেরেছ। যে খণ্ডের মধ্যে প্রথমে প্রতিলিপনের খণ্ড খণ্ডে যে প্রাইমেস ছিল সেই প্রাইমেসগুলোকে ভেঙে দিবে, একে এসে এক্সোনিউক্লিয়াস এনজাইম এসে ওই প্রাইমেসগুলো আবার সেইখানে অনুরূপ নিউক্লিওটাইড যুক্ত করে তোমার কি তৈরি করবে, পরিপূরক নিউক্লিওটাইড তৈরি করবে। দেখো এখানে ঠিক যেভাবে এগিয়ে যাচ্ছে পরস্পর বিপরীত দিকে, উপরের দিকে স্ট্যান্ডের তোমার প্রতিলিপন হয় 5 to 3 দিকে, আবার নিচের দিকে হয় কি 3 to 5 দিকে। দেখো এখানে তাহলে কোন এনজাইমটা, এখানে হচ্ছে ডিএনএ লাইগেজ পরবর্তীতে এসে পুরো সূত্রটাকে একদম কি পরিপূর্ণভাবে অনুরূপ নিউক্লিওটাইড যুক্ত করে প্রতিলিপন সম্পন্ন করে। এখন দেখো ডিএনএ দুটি পাক খেয়ে গেল, পাক খেয়ে গিয়ে দুটি নতুন ডিএনএ সূত্র তৈরি হলো। ডিএনএর যে অ্যাপ্লিকেশন সেটাকে বলা হয় সেমি কনজারভেটিভ বা অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া। কারণ এখানে দেখো সাদা কালারের যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে মাতৃ ডিএনএ, মানে এখানে যে অপত্য যে ডিএনএ তৈরি হবে সেখানে মাতৃ ডিএনএর অর্ধেক থেকে যাবে, যার কারণে এটাকে বলা হয় কি সেমি কনজারভেটিভ মোড অফ রেপ্লিকেশন।
আশা করি খুব ভালোভাবে সবাই বুঝতে পেরেছো যে এই ডিএনএ রেপ্লিকেশন এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক যে পরীক্ষার জন্য। এটা ম্যাক্সিমাম টাইম পরীক্ষায় আসে এই অংশ থেকেই। খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক। আশা করি বুঝতে পেরেছো। যদিও এরপরও যদি তোমাদের কোনো ধরনের যদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে এবং কি নিচের কমেন্ট বক্সে দেবে। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ সবাইকে।